পৃথিবীতে অনেক সময়ই অনেক ভালো ভালো বক্তব্য আমরা শুনে থাকি অনেক বিখ্যাত রাষ্ট্রনায়ক দেশনেতা সেই রকমই একটি বিখ্যাত বক্তব্য নিয়ে আজকে আমাদের ভিডিও যেটি আব্রাহাম লিঙ্কন দিয়েছিলেন গেটিসবার্গ অ্যাড্রেসে তার বিখ্যাত গেটিসবার্গ অ্যাড্রেসটাই আজকে আমাদের আলোচ্য বিষয় তাহলে আলটিমেটলি হোয়াট ডাজ লিঙ্কন ডু ইন দিস বলতে দ্য গেটিসবার্গ অ্যাড্রেস সেইটারই একটা ছোট্ট অ্যানালিসিস আমরা আজকে এই ভিডিওতে করব হোয়াট ইজ ইট গেটিসবার্গ অ্যাড্রেসটা আসলে কি তার ছোট কয়েকটি বক্তব্য আমি এখানে সাম আপ করেছি সেই জায়গাটা দেখে নেওয়া যাক November 19, 1863 Gettysburg, Pennsylvania Abraham Lincoln gives his most famous speech as president তাহলে প্রেসিডেন্ট হিসেবে প্রথম সেই ফেমাস স্পিচটি দিয়েছিলেন This address takes place at Union Cemetery after the Battle of Gettysburg and is meant to help mourn the loss of the soldiers that died but did away more than that আসলে শুধুমাত্র যে সোলজাররা মারা গিয়েছিল তাদের জন্য মৌন করাই এর উদ্দেশ্য ছিল তা নয় এর পেছনে অনেক বড় উদ্দেশ্য ছিল এবং এটা অনেক বড় উদ্দেশ্যই সফল এবং সাধন করেছে 3 নম্বর ক্ষেত্রটা হচ্ছে the Gettysburg Address is one of the most important speeches given during the time of civil war সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ সিভিল ওয়ারের পিরিয়ডে এই স্পিচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং Speechটি encapsulates everything that the United States was struggling with during that time. Abraham Lincoln is able to use this speech as a sign of hope for the thousands of people who have lost it. এই স্পিচটি এতটাই গুরুত্বপূর্ণ যে thousands of people ছিল আমেরিকান তারা যে আশা হারিয়ে ফেলেছিল সেই আশাটিকে ফিরিয়ে দেওয়ার জন্য এই স্পিচটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ Let us therefore analyze the speech. In a speech of only 10 sentences and 272 words, Lincoln struck a chord that would resonate through time. Why is this short speech so memorable? 10টা মাত্র সেন্টেন্স ছিল 272টা ওয়ার্ড ছিল এত ছোট্ট একটি বক্তব্যের মধ্যে এত জিনিসপত্র তিনি বলতে সক্ষম হয়েছিলেন সেইটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই স্পিচটি এত মেমোরেবল কেন কি ছিল এই স্পিচে দেখে নেওয়া যাক প্রথম যেটা উনি বলছেন 7 years ago after our fathers brought forth on this continent a new nation conceived in liberty and dedicated to the proposition that all men are created equal এখানে কি হচ্ছে যে 7 যেটা দিচ্ছে এটা অনেক বেশি পোয়েটিক much more elegant much more noble than 87 স্কোর বলতে আমরা জানি 20 সেখানে 4 বলতে 4 গুণ 20 হচ্ছে 80 এবং 7 বলতে সেখানে 7 বোঝাচ্ছে তাহলে 87 United States had won its freedom from Britain 87 years earlier embarking on the great experiment তাহলে 87 বছর আগের যে জয়লাভটা হয়েছিল সেটাই 7 দিয়ে শুরু করছে এই বিগিনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি খুব সূক্ষ্ম এবং খুব সুচারু বিগিনিং যে বিগিনিংটা দিয়ে খুব সহজেই হিট করাটা সম্ভব এটি একটি ভালো উন্নত মানের স্পিচকে ইন্ডিকেট করে Lincoln reminds the audience of the founding principle of the country, liberty and equality. In so doing, he sets up his next sentence perfectly. একজন ভালো orator কিন্তু এইভাবেই তার বক্তব্যগুলিকে পেশ করে থাকেন যে প্রথমে তিনি মূলত বলতে চাইছেন লিবার্টি এবং ইকুয়ালিটি সম্পর্কে এবং সেটাই কিন্তু তার নেক্সট সেন্টেন্সটাকে তৈরি করে দিচ্ছে Now we are engaged in a great civil war, testing whether that nation or any nation so conceived and so dedicated can long endure এখানে লিঙ্কন কি বলছেন তিনি চ্যালেঞ্জ দেখাচ্ছেন যে চ্যালেঞ্জটা কি the nation is under attack he extends the significance of the fight beyond the borders of the United States it is a question of whether any nation founded on the same principles could survive thus does the war and the importance of winning it take on an even greater significance আসলে যুদ্ধ জয়লাভ করাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা এই বক্তব্যটা আসলে যুদ্ধ জয়লাভটাকেও ছাপিয়ে চলে যাচ্ছে এবং সেই ক্ষেত্রেই কিন্তু এই বক্তব্যটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে সিভিল ওয়ারের সময় যে একমাত্র আমাদের এটা গুরুত্বপূর্ণ বা আমাদের বলতে আমেরিকান স্টেটস বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় যে একমাত্র গুরুত্বপূর্ণ হচ্ছে তা না সেটা ছাপিয়ে বেরিয়ে চলে যাচ্ছে অনেক দূরের গণ্ডিতে এবং সেটাই এখানে মূল উপপাদ্য মূল বিষয়টাই হয়ে দাঁড়াচ্ছে এখানটাই যে এই ওয়ারটা ইম্পর্টেন্স অফ উইনিং দ্য ওয়ার কতটা সিগনিফিক্যান্ট সেটা এটার দ্বারা বোঝানো হচ্ছে We are met on a great battlefield of that war. We have come to dedicate a portion of that field as a final resting place for those who are here gave their lives that nation might live. It is altogether fitting and proper that we should do this.
তাহলে প্রথম পার্টটা কি দেখাচ্ছে যে তিনি একটি কন্ট্রাস্ট ব্যবহার করছেন, those who here gave their lives, that is nation might live. Lincoln makes what is perhaps the ultimate contrast, life versus death. Contrast is compelling, it creates interest. Communicating an idea juxtaposed with its proper opposite creates energy. Moving back and forth between the contradictory poles encourages full engagement of the audience. যখন একজন অরেটর তার বক্তব্যের মধ্যে কন্ট্রাস্টকে ব্যবহার করেন, খুব স্বাভাবিকভাবেই এটা আমাদের কাছে প্রকাশ হয়ে পড়ে যে কন্ট্রাস্ট থেকে কিন্তু আমরা ওটার প্রতি ইন্টারেস্টটা আরো গ্রহণ করি, আরো বাড়িয়ে তুলি, এবং স্বাভাবিকভাবে সেটা বোঝার জন্য আমাদের যে মেধা দরকার সেই মেধাটাকে আমরা পুরোপুরি রূপে কাজে লাগাই। তো এখানে সেই লাইফ অ্যান্ড ডেথের যে ভার্সনটা উনি আনতে চাইছেন সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে। লিঙ্কন টার্নস টু রিকগনাইজ দোজ হু হ্যাভ ফলেন ফর দেয়ার কান্ট্রি। হি ইউজেস কনসোনেন্টস, দ্য রিপিটেশন অফ দ্য সেম কনসোনেন্ট ইন শর্ট সাকসেশন থ্রু ওয়ার্ডস উইথ দ্য লেটার ফর, ব্যাটলফিল্ড, ফিল্ড, ফাইনাল, ফর, ফিটিং। এই যে ফ কনসোনেন্টটাকে উনি রিপিট করছেন, এই শ্বাসাঘাত তৈরি করছে আমাদের কানে, সাউন্ডিং এফেক্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। ফলে আমাদের এখানে যারা এই যে কান্ট্রির জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি তার যে একটা শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা কিন্তু এখানে প্রস্ফুটিত হচ্ছে তার এই বাক্যগুলির মধ্যে দিয়ে। নেক্সট লাইনসগুলোর মধ্যে কি দেখা যাচ্ছে? বাট ইন আ লার্জার সেন্স উই ক্যানট ডেডিকেট, উই ক্যানট কনসিক্রেট, উই ক্যানট হ্যালো দিস গ্রাউন্ড। তিনটি জায়গা এখানে দেখানো হচ্ছে। Notice the use of a tricolon or tricolon, cannot dedicate, cannot consecrate, cannot hallow. A tricolon টা কি জিনিস? Tricolon হচ্ছে powerful public speaking technique that can add power to your words and make them memorable. এইভাবে বললে একটা স্বাভাবিকভাবেই পাওয়ারটাকে বোঝায়। যখন নিজে আমরা উচ্চারণ করব এটাকে, তখন কিন্তু আমাদের কাছেও এই পাওয়ারটা চলে আসবে। যখন একজন অরেটর এই জাতীয় ট্রাইকলন ব্যবহার করে, যেখানে এটা ব্যবহার হচ্ছে ক্যানট ডেডিকেট, ক্যানট কনসিক্রেট, ক্যানট হ্যালো, সেটা স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে। কনসিক্রেট বলতে আমরা এখানে ডিক্লেয়ার বা সেক্রেড বোঝায়, হ্যালো বলতে অনার অ্যাজ হোলি বোঝায়। সেকেন্ডটা কি হচ্ছে? দ্য ব্রেভ মেন লিভিং অ্যান্ড ডেড হু স্ট্রাগলড হিয়ার হ্যাভ কনসিক্রেটেড ইট ফার অ্যাবাভ আওয়ার পুয়ার পাওয়ার টু অ্যাড অর ডিট্র্যাক্ট। কি বোঝাতে চাইছেন? এই সেন্টেন্সের মধ্যে দিয়ে উনি একটা ফুল সোলেম রেসপেক্ট দেখাচ্ছেন ফর দোজ হু হ্যাড ফট। তাহলে যারা যুদ্ধ করেছে তাদের প্রতি একটা বিনম্র শ্রদ্ধা তিনি কিন্তু এখানে প্রকাশ করছেন। ইট ইজ অ্যান eloquent way of saying that their actions speak louder than Lincoln's words. There is an alliteration, poor power. আমরা দেখতেই পাচ্ছি রেটরিক্যাল ফিগারগুলো এখানে উনি ব্যবহার করছেন খুব স্বাভাবিকভাবেই। ইলোকুয়েন্সটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তার অ্যাকশনটা মানে তার শব্দের থেকে যে অনেক বেশি জরুরি। যারা যুদ্ধ করেছে, যারা এখানে লড়াই করেছে, তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার সামান্য কয়েকটা কথা যে মারাত্মক গুরুত্বপূর্ণ হতে পারে তাদের থেকে নয়, যারা এখানে যুদ্ধ করে গেছেন। ডিট্র্যাক্ট বলতে বোঝায় টেক অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্থ অর ভ্যালু অফ এ কোয়ালিটি অর অ্যাচিভমেন্ট। যে অ্যাচিভমেন্টটা হচ্ছে সেটা থেকে ছিনিয়ে নেওয়া বা নিয়ে নেওয়া বলতে ডিট্র্যাক্ট অর্থটা বোঝায়, যে পাওয়ার টু অ্যাড অর ডিট্র্যাক্ট। মাইনাস, the world will little note nor long remember what we say here, but it can never forget what they did just here. এই সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? there is a double contrast in this sentence. কোথায় ডাবল কন্ট্রাস্টটা কাজ করছে? the world will little note nor long remember what we say here. little note, long remember, but it can never forget what they did here. Note the appeal of something larger. It is not the United States that will never forget, but the entire world. Ironically, Lincoln was wrong on this point. Not only do we remember his words to this day, we will continue to remember them in the future. স্বাভাবিক, উনি ভেবেছিলেন যে এটা সবাই ভুলে যাবে, সেই জিনিসটাকে মনে করতে পারবে না। আসলে তো তা নয়। এখনো পর্যন্ত গেটিসবার্গ অ্যাড্রেসের একটা গুরুত্ব রয়েছে, এবং সেই গেটিসবার্গ অ্যাড্রেসটা গুরুত্ব আছে বলে আমরা কিন্তু এখনো সেটাকে পড়ে চলেছি। পরের যেটা আসছে সেটা একটি লম্বা স্পিচ এবং শেষের অংশ। It is for us the living rather to be dedicated here to the unfinished work which they who fought here have thus far so nobly advanced. It is rather for us to be here dedicated to the great task remaining before us, that from these honored dead we take increased devotion to that cause for which they gave the last full measure of devotion. That we here highly resolve that these dead shall not have died in vain, that this nation under God shall have a new birth of freedom, and that government of the people, by the people, and for the people shall not perish from the earth. প্রথম সেন্স যেটাতে আমরা দেখতে পাচ্ছি, the final two sentences of the address sound a call to action, a resolve to complete the unfinished work. এইটাও একজন গ্রেট অরেটরের মারাত্মক জায়গা, যে কল টু অ্যাকশন হওয়াটা খুব জরুরি। আমি যে বক্তব্যটা পেশ করছি তার মধ্যে যদি কোনো কাজের করার যদি স্পৃহা না দেখাতে পারি, তাহলে সেটা কিন্তু ফাইনাল জায়গায় পৌঁছচ্ছে না।
এই সেন্টেন্সগুলির মধ্যে দিয়ে সেই জায়গাটা উনি পরিষ্কারভাবে তৈরি করছেন। দে আর ফুল অফ ইন্সপিরেশনাল ওয়ার্ডস সাচ অ্যাজ দ্য ডেডিকেটেড, নোবলি, গ্রেট, অনার, ডিভোশন, হাইলি রিজলভ, গড, বার্থ, ফ্রিডম, যেগুলিকে আমি কালো রং দিয়ে এখানে বুঝিয়েও দিয়েছি। ফাইনালি কি হচ্ছে, দেয়ার আর কাপল অফ কন্ট্রাস্টস হিয়ার। কন্ট্রাস্টটা কি হচ্ছে এখানটায়, যে দ্য লিভিং উইথ দ্য অনার ডেড অ্যান্ড দিস ডেড শ্যাল নট হ্যাভ ডাইড ইন ভেইন, উইথ দিস নেশন শ্যাল হ্যাভ এ নিউ বার্থ অফ ফ্রিডম, ডেথ, বার্থ, প্রত্যেকটা জিনিস কিন্তু উনি কন্ট্রাস্টে এখানে বলে চলেছেন। সেই কন্ট্রাস্টটা কি হচ্ছে, কন্ট্রাস্টটা আমাদেরকে আরো ভালো করে সেই জিনিসটাকে পড়বার জন্য উৎসাহিত করছে এবং স্বাভাবিকভাবে আমরা কিন্তু তার মধ্যে ঢুকে যাচ্ছি, অনায়াসেই তার মধ্যে অংশগ্রহণ করে ফেলছি। ফার্দার এখানে হি ফিনিশেস উইথ হিজ ফেমাস ট্রাইকলন এগেন, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। একটা ট্রাইকলন অলরেডি আমরা আগে দেখে ফেলেছি, এখানেও কিন্তু সেই বিখ্যাত সেন্টেন্স যেটা ট্রাইকলনের মাধ্যমে উনি দেখাচ্ছেন, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। Earlier Lincoln said that in a sense they could not dedicate the ground. Here it tells the audience to dedicate themselves to the unfinished work and the great task remaining before us. সুতরাং এই যে আনফিনিশড ওয়ার্কটাকে যে করতে হবে, এটা তো এখানেই থেমে গেলে হয় না, এই জিনিসটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, এটাই কিন্তু শেষ নয়। সেই জায়গাটা যখন উনি স্পষ্টভাবে বোঝাতে পারছেন তখন কিন্তু তার গুরুত্বটা অনেকাংশে বেড়ে যাচ্ছে, স্পিচটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। We can learn a lot about public speaking by studying the great speeches of history. The Gettysburg Address is one of the greats. Lincoln took his audience on a journey. It began with the founding of America and ended at a crossroads. He wanted to make sure that Americans chose the right path, and he did. সুতরাং এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ কথা, এই যে আনফিনিশড ওয়ার্কটাকে কমপ্লিট করাটাই কিন্তু রাইট পথকে চুজ করা। তাহলে রাইট পথকে চুজ করতে গেলে পরে আমাদের সেই জায়গাটাকে মানে ভাবনা চিন্তার জায়গাটাকে সেরকম ভাবে তুলতে হবে এবং সেই কারণের জন্যই তিনি এই কথাগুলিকে বলছেন এবং এইটাই হিসাব করলেই দেখা যায় যে কথাগুলি তার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। নাও হোয়াট উই হ্যাভ লার্নড সো ফার, কি আমরা এই গেটিসবার্গ অ্যাড্রেস থেকে শিখতে পারছি। প্রথম কথা হচ্ছে Gettysburg Address is one of the most influential speeches of its time and it is still known around the United States today. শুধু যে ইউনাইটেড স্টেটস বলাটা ভুল, ইউনাইটেড স্টেটস ছাড়াও কিন্তু এটা এই গণ্ডি ছাড়িয়ে বেরিয়ে চলে গেছে অনেক দূর, অনেকেই আমরা এই Gettysburg Address সম্পর্কে জানি। শুধু তাই না, এখানে আমরা শিখছি হাউ টু স্পিক, হাউ টু বি অ্যান অরেটর, হাউ টু বি অ্যান এলোকুয়েটর। এলোকুয়েন্সটা থাকাটা খুব জরুরি, আমাদের স্পিচের মধ্যে যদি সেটা না থাকে তাহলে আমরা কিন্তু ভালো অরেটর হতে পারবো না। এবং স্পিকিং এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, 5টি পয়েন্ট এখানে মোটামুটি ভাবে পাওয়া যাচ্ছে। অ্যাঙ্কার ইওর আর্গুমেন্ট সলিডলি, এবং উনি কিন্তু তার আর্গুমেন্ট একেবারে সলিড অ্যাঙ্কার করছেন, যেটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে যাচ্ছে একেবারে শুরুতেই। সেকেন্ডলি এমপ্লয় ক্লাসিক রেটরিক্যাল ডিভাইসেস, আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লাসিক রেটরিক্যাল ডিভাইসেস শুধুমাত্র যে কন্ট্রাস্ট আছে, অ্যান্টিথিসিস রয়েছে তা নয়, অক্সিমোরন রয়েছে তা নয়, সিমিলি এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে অ্যালিটারেশন দেখা যাচ্ছে, এখানে এপিগ্রাম দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু এখানে ক্লাসিক রেটরিক্যাল ফিগার্স দেখা যাচ্ছে, ডিভাইসেস আমরা লক্ষ্য করছি। থার্ড, রিপিট ইউর মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস। ট্রাইকোলনগুলোকে আমরা লক্ষ্য করে দেখেছি যে যদি আমরা এই রিপিটিশনটা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বারংবার আঘাত হয়, অডিয়েন্স যারা শুনছেন বা স্পেকটেটার্স যারা দেখছেন তাদের মনের মধ্যে কিন্তু একটা আঘাত হয় এবং তারা কিন্তু সেই জিনিসটাকে ভাবনা চিন্তা করতে পারে। ইউজ আ সিম্পল আউটলাইন, একেবারে খুব সাধারণ যে আমরা এই অবস্থায় আছি, এই জিনিসটা ছিল, আমাদের এই করতে হবে, এই আউটলাইনটাকে কিন্তু উনি মেনটেন করেছেন, ফলে কি হচ্ছে তার স্পিচটা অনেক বেশি মনোগ্রাহী হয়ে উঠছে। ফাইনালি স্টেট আ ক্লিয়ার টু কল টু অ্যাকশন, যেটা আমি আগেও বললাম যে ক্লিয়ার কল টু অ্যাকশন হওয়াটা কিন্তু খুব জরুরি। যে মুহূর্তে ক্লিয়ার কল টু অ্যাকশন হচ্ছে সেই মুহূর্তেই কিন্তু আমরা উদ্দেশ্য সম্পর্কে সচেতন হয়ে যাচ্ছি যে তিনি কেন এই কথাগুলি বলছেন। ফাইনালি লেট আস পার্টিসিপেট, আর আমি জানোই তোমরা যে আমি এই পেজটাকে তৈরি করে তোমাদের পার্টিসিপেশনের জন্য, এবং এখানে কিছুই নয়, খুঁজে বের করতে হবে এনি স্পিচ ইন্সপিরেশনাল। ডু ইউ ফাইন্ড এনি স্পিচ ইন্সপিরেশনাল? এরকম প্রচুর স্পিচ আছে এবং সেটাকে তোমরা বিভিন্ন টেক্সট থেকে খুঁজে বের করতে পারো, মুভি থেকে খুঁজে বের করতে পারো। এই যেটা আমি বলছি, ফাইন্ড আউট এনি আদার টেক্সট রেফারেন্সেস অর মুভি সিন অর সিনস দ্যাট গিভ আস ইন্সপিরেশন। আমি একটা বলতে পারি বাহুবলিতে যেখানে বাহুবলী পালিয়ে যাওয়া সৈনিকদের ক্ষেত্রে ইন্সপিরেশনাল স্পিচ দিচ্ছিল, সেই স্পিচটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। এবং ফাইনালি কি হচ্ছে যে মেনশন দ্য নেম অফ এনি ক্যারেক্টার হু ইনফ্লুয়েন্সেস আ লট থ্রু হিজ অর হার স্পিচ। যদি এরকম কোনো ক্যারেক্টার থাকে যে তার স্পিচের মাধ্যমে বেশ ভালো রকম ইনফ্লুয়েন্স করতে পেরেছে, তাহলে সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে তৈরি হবে। আমাদের কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাও। এবং সবশেষে জানাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।